শুভ সন্ধ্যা। নারিশিং অ্যাডোলেসেন্ট অ্যান্ড ট্যাকলিং অ্যানিমিয়া ইন বাংলাদেশ বিষয়ক আলোচ্য সভা এবং লাইভে সকলকে স্বাগতম। এই উদ্যোগটি সিরাক বাংলাদেশ কর্তৃক একটি প্রোগ্রাম, যেখানে কিশোর কিশোরীদের যেমন 10 থেকে 19 বছর বয়সকে আসলে আমরা কিশোর কিশোরী বা কৈশোরকাল বলে থাকি। তো এই 10 থেকে 19 বছর বয়সে কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং তাদের এই পরিবর্তনগুলি দেখা যায় যে ফেস করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তো সেই চ্যালেঞ্জের বিষয়টি এবং তাদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা প্রদান করতে সিরাক বাংলাদেশের এটি একটি প্রোগ্রাম, যেখানে নিউট্রিটিনের মাধ্যমে সিরাক বাংলাদেশ তাদের একটি ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা প্রদান করছে এবং যাতে তারা এই সময়ে যেই চ্যালেঞ্জগুলো সম্মুখীন হচ্ছে তারা এটাকে কিভাবে ফেস করবে এবং তাদের মধ্যে এই যে একটা শেয়ারিং এর বিষয় আছে, তারা এবং কিশোর কিশোরীদের মধ্যে কিভাবে এই জিনিসটা শেয়ার করা যায়, এই জায়গা থেকেই সিরাক বাংলাদেশ এই অ্যাপ্রোচটি গ্রহণ করেছে। এবং আজকে আমাদের সাথে জয়েন করেছেন দুজন অ্যাডোলেসেন্ট বা কিশোরী বলছি যাদেরকে, যেমন নওশিন শারমিলা বাঁধন এবং আরেকজন কিশোরী স্বপ্না আক্তার। এবং আমাদের সাথে জয়েন করেছেন সিরাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব এস.এম. সৈকত, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আবু জামিল ফয়সাল, পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং ডক্টর এম.ডি.এম. ইসলাম বুলবুল, প্রোগ্রাম ম্যানেজার 3 NNS, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। উনি আমাদের সাথে এখন এই মুহূর্তে জয়েন করেছেন। তো সবাইকে আবারও স্বাগতম। এবং আমি যদি নিজের পরিচয়টা দিই, আমি সঙ্গীতা সরকার, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি বাংলাদেশ ইউথ হেলথ অ্যাকশন নেটওয়ার্ক বিহাম। তো আজকের আলোচ্য বিষয় যেমন কিশোর কিশোরীদের মধ্যে এই যে পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি, পাশাপাশি এই পুষ্টির সাথে রক্ত স্বল্পতার কি সম্পর্ক রয়েছে, এবং এইখানে আমাদের কমিউনিটিতে বা হচ্ছে আমাদের আশেপাশের লোকজন এই বিষয়টিকে বা নিউট্রিশনের সাথে আসলে কতটা এই বিষয়ে সচেতন, এবং পাশাপাশি তারা কতটা আসলে পুষ্টিকর খাবার গ্রহণ করছে, এই বিষয়ে তাদের আসলে কতটুকু জানা, এই আজকে আমাদের আলোচনার বিষয়। এবং এই বিষয়ে আজকে কথা হবে সবার সাথে। তো প্রথমেই আমি সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস.এম. সৈকত স্যারকে অনুরোধ করছি যে আজকের প্রতিপাদ্য বিষয় এবং আজকের এই অনুষ্ঠানটির বিষয়ে একটি দিক নির্দেশনা প্রদান করতে। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীতা আপনাকে, এবং একই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার প্রিয়ভাজন এবং শ্রদ্ধেয় দুজন কলিগ আছেন, এবং একই সাথে আমার মেন্টর ডক্টর আবু জামিল ফয়সাল, এবং একই সাথে ডক্টর এম ইসলাম বুলবুল ভাই, আপনাদের দুজনকেই আসলে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আমার খুবই প্রিয় দুজন অ্যাডোলেসেন্ট ভলান্টিয়ার আমাদের সিরাকের মিরপুর এবং যাত্রাবাড়ি এলাকার, বাঁধন এবং স্বপ্না, তাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। প্রথম কথা, সিরাক বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে অ্যাডোলেসেন্টদের বিভিন্ন ইস্যুগুলিকে সামনে নিয়ে আসতে, এবং বিশেষ করে পুষ্টির মতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি, যখন আমরা তাদের প্রজনন স্বাস্থ্য বলি, যখন আমরা তাদের বাড়ন্ত বয়সের গল্পগুলি নিয়ে কথা বলি, এবং একই সাথে তাদের সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয়, তখন পুষ্টিকে কোনোভাবেই আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সেই তাগিদ থেকেই সিরাক বাংলাদেশ খুব কয়েক মাস আগে থেকে আমরা একটি নতুন উদ্যোগ নিয়ে এগোচ্ছি, এবং সেটি হচ্ছে নিউট্রিটিনস এবং নিউট্রিশন ফর টিনেজার্স। সো এই নিউট্রিটিনস প্রোগ্রামের আওতায় আজকের এই লাইভ টক শোতে আপনাদের সকলকে আরো একবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আজকের এই টক শো বা এই ধরনের প্রচারণা বা এই ধরনের আলোচনার গল্পগুলি আমরা চালিয়ে যাব
এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আপনাদেরকেও সাথে পাবো এবং একই সাথে আরো অনেক অভিজ্ঞ ব্যক্তিরা তারাও আমাদের সাথে যোগ দেবেন কিশোর কিশোরীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনার প্রেক্ষিতে। তো আজকে যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে। শুধু একটি বিষয় আমি একটু হাইলাইট করতে চাই যে কিশোরীদের আমরা আমরা গত কদিন আগেই এ নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছিল, তখন একটি স্বাভাবিক প্রশ্ন আসে যে আমরা যখন ঘরবাড়িতে কথা হয় যে পুষ্টিকর খাবার খেতে হবে, আসলে পুষ্টিকর খাবার কি কি খেতে হবে বা কোন কারণে কি কি পুষ্টিকর খাবার খেতে হবে তা নিয়ে খুব কম মানুষই আমরা হয়তোবা জানি। শুধু একটি মোটা দাগে আমাদের একটি বিষয় জানা আছে, পুষ্টিকর খাবার খেতে হবে। তো আমার ধারণা যে আজকে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর প্রোগ্রাম ম্যানেজার বুলবুল ভাই আছেন এবং একই সাথে ফয়সাল ভাই আছেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট। আপনাদের কাছ থেকে আমরা জানবো, আমাদের এই কিশোরীরা কথা বলবেন, তাদের কাছ থেকেও জানবো তাদের অভিজ্ঞতা, তারা তাদের দৈনন্দিন জীবনে পুষ্টিকে কিভাবে দেখে, তাদেরকে কেউ কি কিছু বলে কিনা কখনো পুষ্টির কথা, নিজেরা কখনো মাথায় আসে কিনা যে আমার এই বিষয়গুলি নিয়ে সজাগ হতে হবে, এবং আপনাদের থেকে দিক নির্দেশনা। একই সাথে আরেকটি বিষয় শুধু আমরা জানতে চাই যে কিশোর কিশোরীদের নিয়ে জাতীয় পরিকল্পনাগুলি, বিশেষ করে নীতি এবং বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি কমিটমেন্টগুলিতে আমরা আসলে কতটুকু এগিয়েছি। কারণ আমরা জানি যে 2025 সালের মধ্যে আমাদের 25% এটা নামিয়ে আনার একটি এনিমিয়ার হার 25% নামিয়ে আনার একটি তাগিদ রয়েছে, আমাদের একটি কমিটমেন্ট রয়েছে। একই সাথে আমরা যদি গত বছরের পর্যন্ত আমরা ডেটা দেখি, আমাদের কাছে কিছু ডেটা আছে, যেমন আমরা জানি অ্যারাউন্ড 42% প্লাস কিছু আমাদের অ্যানিমিয়ার হার। তো তার মানে এটি কিন্তু অ্যালার্মিং একটি স্টেজে আছে, এবং এটিকে কিভাবে কমানো যায় আমি জানি যে সরকারের একটি বড় উদ্যোগ ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস এবং জাতীয় পুষ্টি পরিষদ কাজ করছে। এত উদ্যোগের ফলে আমার মনে হয় কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই আসছে, এবং সেই কথাগুলি আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে। তো আমি এখানেই থামবো এবং আপনাদের সাথে আমি ব্যাক স্টেজে থাকবো। আশা করছি যে আপনাদের গল্পগুলি আমরা শুনবো, এবং সঙ্গীতা, ওভার টু ইউ, এবং প্লিজ কোঅর্ডিনেট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনার জন্য। স্যার যেমন বললেন যে হচ্ছে আসলে আমাদের পুষ্টির বা হচ্ছে এই যে কিশোর কিশোরীদের স্বাস্থ্যের যে বর্তমান অবস্থাটা রয়েছে, তো এর সাথে যেমন কিশোর কিশোরীরা দেখা যায় যে এই যে তাদের এটাকে বলে হচ্ছে গ্রোথ স্পার্ক, বা হচ্ছে তাদের এই সময় বৃদ্ধিটা সবচেয়ে বেশি হয় কিশোর কিশোরী উভয়েরই। তো এই সময় দেখা যায় যে তাদের একটা পুষ্টি চাহিদা তৈরি হয়, পাশাপাশি হচ্ছে দেখা যায় যে এই পুষ্টি চাহিদাটা যখন তাদের ফিল আপ হয় না, তখন দেখা যায় তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এর সাথেই আমরা হচ্ছে আজকের যদি হচ্ছে প্রথম প্রশ্নটি আমার থাকবে স্বপ্নার কাছে, যে আসলে এই যে পুষ্টি কথা বলছি বা রক্ত স্বল্পতার কথা বলছি, তো পুষ্টি সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি, তো এই কথাটি আমরা একজন কিশোরীর মুখ থেকে শুনবো যে উনি আসলে পুষ্টি সম্পর্কে কতটি জানেন বা আমাদের কতটা ধারণা আছে, যদি স্বপ্না বলতেন প্লিজ। থ্যাংক ইউ। স্বপ্না, আপনার মাইকটি যদি প্লিজ আনমিউট করে বলতেন। জি আপু, আসসালামু আলাইকুম। আপনার যে প্রশ্নটা ছিল পুষ্টি ও রক্ত স্বল্পতা। প্রথমত যদি পুষ্টির কথা বলি, পুষ্টি হচ্ছে মূলত একটি জৈবিক প্রক্রিয়া, যা হচ্ছে আমাদের দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর পরপরই যদি আমি বলি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, এটি হচ্ছে রক্তের একটি রোগ, মানে এমন একটি রোগ যেখানে হচ্ছে রক্তের লোহিত কণিকা অথবা রক্তের হিমোগ্লোবিন কম থাকে বা কমে যায়। আবার হচ্ছে রক্তের অক্সিজেন বহন করার যে ক্ষমতা, সেটাও হচ্ছে হ্রাস পায়। এছাড়াও যদি বলি, তার মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হয়, তখন এই ব্লিডিং এর কারণেও আমাদের মাঝে মাঝে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। ধন্যবাদ স্বপ্নাকে।
এই যদি এই যে পুষ্টি সম্পর্কে যে আপনার যে ধারণাটা, এটার সাথে আমি ডক্টর আবু জামিল ফয়সাল স্যারকে অনুরোধ করছি যে আপনি যদি হচ্ছে একটু ক্লিয়ার করতেন যে রক্ত স্বল্পতাটা কি এবং এর মূল কারণ কি, বা এই যে রক্ত স্বল্পতার সাথে আসলে পুষ্টির সম্পর্কটা কি। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীতা, অনেক অনেক চমৎকার একটা প্রশ্ন করলা। এবং তার আগে স্বপ্না, তুমি খুব সুন্দর করে বললা যে কিভাবে রক্তাল্পতা, রক্ত স্বল্পতা হয়। দেহে রক্ত স্বল্পতা হয় যদি দেহের থেকে রক্ত বের হয়ে যায়। মানে আমাদের এই কিশোরদের তো না, কিশোরীদের যখন নাকি মাসিক হয়, সেই মাসিকের সময় অটোমেটিক্যালি কিছু রক্তপাত হয়। আর কেউর হয়তো একটু বেশি হয়, কেউর কম হয়, তবে এটা হবে, এটা নর্মাল প্রক্রিয়াতে হবে। এই নর্মাল প্রক্রিয়াতে হওয়াতেই এই কিশোরীদের যদি তারা খাবারের মাধ্যমে এটা যদি পূরণ না করে, এই রক্ত যেটা শরীর থেকে বের হয়ে গেল, এখানে যে তুমি সুন্দর করে বলতেছিলে স্বপ্না, যে লোহিত কণিকা গুলা, রেড ব্লাড সেলস গুলা বের হয়ে যাচ্ছে, এবং রেড ব্লাড সেলস গুলার মধ্যেই ওই হিমোগ্লোবিনটা থাকে। তো ওটাই যদি চলে যায় তাহলে তো আর হিমোগ্লোবিনের স্বল্পতা হবে। তখন আমাদেরকে খাবারের মাধ্যমে ওইটা পূরণ করতে হবে। তো সেইটা আমাদের খেয়াল থাকে না, আমরা মনে করি যে এমনিতেই হয়তো শরীর পূরণ করে ফেলবে। শরীর পূরণ হয়তো কিছু করে, কিন্তু সম্পূর্ণটা করে না, এবং যখনই হয় না, পূরণ হয় না, তখনই ওই এনিমিয়া বা রক্তাল্পতা এটা দেখা দেয়। তো সেই জন্য আমাদের যেটা করা উচিত, যে খাবারের প্রতি নজর দিতে হবে। কোন কোন খাবারগুলা খেলে এই রক্তাল্পতা পূরণ হবে। আমাদের খুবই সহজেই এটা পূরণ করা যায়। এমন কোনো কিছু করার দরকার পড়ে না যে খুব বড় রকমের কোনো কিছু করা। এবং এটা কিন্তু অসুস্থতা না, এটা নর্মাল প্রক্রিয়াতেই হয়, আবার নর্মাল প্রক্রিয়াতে এটা ঠিক হয়ে যায়। তবে আমরা যদি রক্ত স্বল্পতা যদি কন্টিনিউ করে, এনিমিয়া যদি কন্টিনিউ করে, তখন অনেক ধরনের রোগ হতে পারে। তো আমরা কিভাবে পূরণ করতে পারি? খাবারের মাধ্যমে পূরণ করতে পারি। এবং খাবারের মধ্যে খুবই সহজলভ্য যেসব খাবার আছে সেগুলোর মধ্যে আমরা এটাকে করতে পারি। যেমন লাল শাক, আমরা জানি যে এইটা সব জায়গাতেই পাওয়া যায়, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে লাল শাক পাওয়া যায় না। লাল শাক হলো খুবই উত্তম একটা জায়গা, যে থেকে এই আমাদের এনিমিয়া পূরণ হওয়ার জন্য যে উপাদান দরকার সেটা পাওয়া যায়। কচুর শাক অনেকে খেতে চায় না। লাল শাকটা তোমরা এই কিশোরী মেয়েরা লাল শাকটা মোটামুটি খায়, কিন্তু আমি দেখছি যে কচু শাক খেতে চায় না। কচু শাক হলো আরো একটা ভালো উপায়, ভালো জায়গা যেখান থেকে রক্ত স্বল্পতা কম পূরণ করার একটা উপায় হতে পারে। এই জাতীয় সবজি যতগুলো ধরনের সবজি আছে, টমেটো, গাজর, সবজি যত আছে সেগুলা থেকে আমরা এটা পেতে পারি। এছাড়া এই সবজি যত আছে সেগুলোর বাদে তখন ওই আমিষ জাতীয় খাবারের মধ্যেও কিছু আছে, যেমন কিছু আছে দুধে আছে, কিছু আছে মাছে আছে, মাংসে আছে। মাংসে বেশি, মাছে একটু কম। দুধ খাওয়া উচিত। দুধের মধ্যে তো অনেক ধরনের, খালি শুধুমাত্র এই এনিমিয়া পূরণের জিনিস না, অন্য অনেক কিছুই পূরণ হয়, কিন্তু এই দুধটা খেতে চায় না। আমাদের ওই বাড়ন্ত বয়সের কিশোর কিশোরী দুই উভয়ই, কিশোরীরা একটু বেশি, কেউ দুধ খেতে চায় না। তো আমাদেরকে আমি এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্যটা হইল যেন আমরা ধরে না নেই যে এই এই এনিমিয়া হইলেই
অনেক বড় কিছু, অনেক বড় ধরনের ঔষধ ইত্যাদি খেতে হবে। এখন খাবারের মধ্যে দিয়ে যদি এটা পূরণ না হয় তখনই আমরা ঔষধে যাব। আমি মনে হয় যে প্রথম প্রশ্নটার উত্তর এইখানে আপাতত রাখি। সঙ্গীতা, তোমার কাছে, ওভার টু ইউ সঙ্গীতা। আহ, ধন্যবাদ স্যার। যদি আপনার প্রশ্নের সাথে আমি আর একটু যোগ করি যে আপনি যেহেতু পুষ্টিকর খাবারের কথা বললেন বা আমরা কি কি খেতে পারি, তো দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কমিউনিটিতে যাচ্ছি তখন আসলে কমিউনিটির মানুষ এভাবে বলে যে হচ্ছে ঠিক আছে, বিশেষ করে যারা নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত, তারা বলে যে আমরা আসলে ভালো খাবার মানেই তারা বোঝে যে অনেক দামি খাবার এবং কি বলে যে শুধুমাত্র মাছ মাংস ডিম খেলেই পুষ্টি গুণ নিশ্চিত হবে এরকম মনে করে। তো সেক্ষেত্রে যদি আপনার কোনো মতামত থাকে। শিওর। আমি কিন্তু শুরুই করছি যে খাবারের মধ্যে আমাদের ওই শাকগুলা হলো সবচেয়ে বেশি উপাদেয়। মানে শাকগুলার থেকেই, শাক তারপর অন্য সবজি যেমন নাকি গাজর, টমেটো, মানে এইগুলার থেকেই এই যতটুক রক্ত স্বল্পতা হয় ঘটে এই মাসিকের জন্য, এটা কিন্তু পূরণ হয়ে যাওয়ার কথা। তারপরে রইল দুধ, ডিম, মাছ, মাংস। তার মানে হলো যে আমরা যেন মানে রক্ত অল্পতা মানে এনিমিয়ার জন্য কোনো সময় যেন এটা উচ্চারণই না করি যে এটার জন্য আমাদেরকে মাছ মাংস খেতে হবে। মাছ মাংস তো খেতে এখনকার যে অবস্থা তাতে অনেকেরই সম্ভবপর নাই, কিন্তু শাকটা খেতে, সবজিটা খেতে পরিমাণ মতো, অল্প একটু খেলে আবার হবে না, এটা পরিমাণ মতো খেতে হবে। এবং ওই শাকের প্রক্রিয়াটাও ঠিক মতে করতে হবে। এখন যদি শাক যদি মানে ভালো মতে কেটে কুটে ছোট ছোট টুকরা করে তারপরে যদি ধুইতে দেই তাহলে কিন্তু শাকের মধ্যে দিয়ে অনেক কিছু চলে গেল। সেই জন্য শাক ধুয়ে কাটতে হবে, কেটে ধোয়াটা যাবে না, চলবে না। মানে ওই যে ছোট ছোট জিনিসগুলা করতে হবে যাতে করে এই সবজিগুলার সবকিছু উপাদান থেকে যায়। আবার শাক যদি আবার খুব তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকি তাহলেও শেষ। মানে এটাকে এমন অবস্থায় করতে হবে যাতে এর সবকিছু নষ্ট না হয়। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তরে ওইটাই বলতে হবে যে আমরা কিন্তু খাবারের মধ্যে দিয়ে পুষ্টির পূরণটা করতে হইলেই আমরা সবসময় চেষ্টা করি প্রথম যেগুলো সহজভাবে যেগুলো পাওয়া যায় এবং যেগুলা মানে খুবই মানে সব মানুষই যেন নিতে পারে, সবজিটা তার মধ্যে 1 নম্বর। ধন্যবাদ স্যারকে। আমি যদি এর পরবর্তী তে যাই যে ডক্টর এম ইসলাম বুলবুল স্যারের কাছে যদি আমি যাই যে আপনার কাছে এটা জানতে চাই যে কোন বয়সে আসলে রক্ত স্বল্পতাটা বেশি দেখা যায় এবং এক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার আয়োজনের জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ফয়সাল স্যার, স্যারকে সালাম। খুবই চমৎকার ইস্যু, যেটা আমরা সবসময় বলি। আমরা যদি মূলত নিউট্রিশনের কথা বলি, এখানে আমরা 3 ধরনের সমস্যার কথা, সাধারণত আমরা 3 ধরনের ম্যাল নিউট্রিশনের কথা বলি। একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন, যেটা আমরা স্টান্টিং, ওয়েস্টিং বলি। একটা হচ্ছে ওভার নিউট্রিশন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়, যেটাকে আমরা ওভারওয়েট এবং ওবেসিটি বলি। আরেকটা ব্যাপার সব সময় আলোচনা হয় না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। সো এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেমন অ্যানিমিয়া ইজ এ বিগ পার্ট। তো অ্যানিমিয়ার স্যার অত্যন্ত চমৎকার বলেছেন, আমাদের ব্লাডে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ দেখে আমরা এটা নির্ধারণ করি। এবং সাধারণত দেখা যায় যে আমাদের স্টুডেন্ট লাইফে মনে আছে কিনা যে আমরা প্রায় সময় পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, কিংবা ক্লাসে দেখা যেত যে ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছি, অথবা ক্লাসে ভাল লাগছে না, একটু দৌড় দিলে আমরা হাঁপিয়ে যাই। তো এই জায়গাগুলি আমাদের টিচাররা খুব ভালো মতো তখন বলে নাই যে কি কারণে আমাদের এত মানে এক্সস্টেড লাগে, কিংবা কি কারণে আমরা এত অল্পতেই হাঁপিয়ে যাই। এর
ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমরা তখন অ্যানিমিক ছিলাম। এবং এই কারণেই কিন্তু গ্লোবালি দেখা যায় যে আপনার অ্যাডলোসেন্টদেরকে টার্গেট করে অ্যানিমিয়া কমানোর কিংবা প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নেয়। সাধারণত আমরা আমাদের পুষ্টি সেবা থেকেও দেখা যায় যে আমাদের মূল টার্গেটটা স্টার্ট করি আমরা অ্যাডলোসেন্ট থেকে, কারণ এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে এই সময়ে তাদের মাসিক হওয়ার একটা চান্স শুরু হয়ে যায় এই বয়স থেকে অ্যাডলোসেন্সেই। তো তখন দেখা যায় যে একটা বড় অ্যামাউন্ট ব্লিডিং হয় কিংবা ব্লাড লস হয়। সো সাধারণত এই সময়টাতে আমরা একটা ভালনারেবল গ্রুপ বলি। আরেকটা ভালনারেবল গ্রুপ বলি যখন একজন মহিলা যখন মা হয়, গর্ভবতী হয়, তখন কিন্তু আরেকটা ভালনারেবল পিরিয়ড। এই দুইটাকে আমরা সাধারণত অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এই সময়টা আমাদের জন্য একটু সতর্ক এবং এক্সট্রা প্রিকশন নিয়েই চলতে হবে। তো এখন যেটা আমি জানাতে চাই যে গ্লোবালি WHO তাদের নতুন গাইডলাইনে সপ্তাহে একটা করে আয়রন ফলিক অ্যাসিড খাওয়ার জন্য রিকমেন্ড করেছে। সো আপনাদের মাধ্যমে আমি যত অ্যাডলোসেন্ট আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই যে আয়রন ফলিক অ্যাসিডের দাম খুবই কম। নিজে একটা করে এক পাতা করে কিনে রাখবেন, না হলে আশেপাশে যাদের কেনার সামর্থ্য নাই যে কোনো হসপিটালে গেলেও পাওয়া যাবে। উইকলি একটা করে আয়রন ফলিক অ্যাসিড সবার, মানে যত আমাদের মেয়েরা আছেন অ্যাডলোসেন্ট সবারই খাওয়া উচিত, বিকজ এই সময়টা ভালনারেবল। প্লাস ডায়েট এবং ফুড তো আছে, যেটা স্যার চমৎকার ভাবে বর্ণনা করেছেন। সো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে অ্যালাইন করার চেষ্টা করেছি কোন সময়টা ভালনারেবল। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। যদি আপনি যেমন বললেন যে আসলে কিশোরীদের দেখা যায় যে এই সময় ঝুঁকিটা বেশি থাকে, তো আমি আসলে যদি আবার স্বপ্নার কাছে ফিরে যাই, যে এই যে রক্ত স্বল্পতা প্রতিরোধে কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপু। রক্ত স্বল্পতা প্রতিরোধে অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। যেমন ধরেন পুষ্টিকর যে খাদ্যাভ্যাসগুলো আছে ওই সম্পর্কে না জানা, বা অনেক সময় এর অভাবও থাকে, অনেকে খেতে পারে না। এরপর আছে যে মেয়েদের মাসিকের সময় অনেক ধরনের কুসংস্কার দেখা যায়, যেমন ধরেন মাছ, মাংস, ডিম এসব আমিষ জাতীয় খাবার খেতে পারবে না বা খাওয়া যাবে না, যে কারণে হয় কি একটা মানে খাবারের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়। তো তখন আমাদের মাসিকের সময় যে পুষ্টি চাহিদাটা থাকে খাবারের কারণে এই পুষ্টি চাহিদাটা পূরণ হয় না। আমার মনে হয় এগুলো হচ্ছে মানে প্রতিবন্ধকতা। আচ্ছা, আপনি এই যে প্রতিবন্ধকতাগুলির কথা আমরা জানলাম, তো আপনার কি মনে হয় যে এই প্রতিবন্ধকতাগুলো আসলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? এই প্রতিবন্ধকতাগুলো যদি আমি মোকাবেলা করতে মানে আমার দিক থেকে যদি বলে আমি কি কি করতে পারি, আমার যে খাদ্য তালিকা আছে সেখানে হচ্ছে আমি পুষ্টিকর খাবার বা আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়িয়ে দিব। যেমন ফয়সাল স্যার বলছিলেন কচু শাক, তারপর হচ্ছে মানে সবুজ শাক সবজি, মাছ, মাংস, এরপর হচ্ছে গিয়ে বাদাম, কলিজা, মানে এরকম ধরনের মানে পুষ্টিকর খাবারগুলো আমার খাদ্য তালিকায় রাখবো। এর পরপর হচ্ছে নিজেও পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন হব, অন্যদেরকেও সচেতন করব। ধন্যবাদ স্বপ্নাকে। যদি আমি এরপরে নওশিনের কাছে যাই, যে আপনি আসলে এই যে একটু আগে স্বপ্না আমাদের সাথে বললো যে হচ্ছে পুষ্টিকর খাবারগুলো আমরা খেতে পারি, তো এই যে আপনি কোন ধরনের আসলে কিভাবে আপনি আপনার পাশাপাশি ও কিন্তু এতক্ষণ আমরা জানলাম যে আমরা কিভাবে আমাদের জায়গা থেকে সচেতন হতে পারি, কিন্তু এখন আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা আমাদের জায়গা থেকে অন্যান্যদের, আমাদের পাশাপাশি হচ্ছে অন্যান্যদের কিভাবে এই বিষয়ে সচেতন করতে পারি। তো আমি আপনার মতামত বা আপনি যেটা মনে করেন বা আপনি আপনার জায়গা থেকে কি করতে পারেন বা অন্যদের উদ্দেশ্যেও হচ্ছে আপনি তো চলে যাচ্ছি নওশিনের কাছে।
ধন্যবাদ আপু। আমি আমার পাশাপাশি অন্যদেরকে পুষ্টি উন্নয়ন ও রক্ত স্বল্পতা প্রতিরোধে সচেতন করতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিতে পারি। আমরা জানি যে শরীরে হিমোগ্লোবিন কমে গেলে এর ঘাটতির কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়। সুষম খাবার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, আপেল, টমেটো, কলা, আনার, বিটরুট, আঙ্গুর, গাজর সহ বিভিন্ন শাকসবজি খেতে পারি। রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য আহ, প- রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে। তারপর হচ্ছে যেসব খাবার রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে পারি আমরা। ধন্যবাদ নওশিনকে। যদি আমি এরপরে ফয়সাল স্যারের কাছে যাই, যে আমরা এতক্ষণ আসলে জানলাম কি পুষ্টিকর খাবার বা কিভাবে সচেতন করতে পারি। তো এই সচেতনতার একটি অন্যতম দিক হচ্ছে এই যে সচেতনতামূলক কার্যক্রম আছে, এই কার্যক্রম হিসেবে বিদ্যালয় বা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন গুলো আসলে কতটা কার্যকর বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের কিন্তু এই আলোচনার মধ্যে অলরেডি ডক্টর বুলবুল কিন্তু একটা জিনিস বলে ফেলছে, সেটা কিন্তু আমাদের মানে ওর যে নসীন এবং স্বপ্না ওদের আলোচনার মধ্যে মানে আসে নাই এখনো। মানে তারা এখনো আমি যে খাবারের কথা বলছি ওগুলোর মধ্যেই আছে। খাবার খেতেই হবে, শাকসবজি যেগুলো বলছি সহজলভ্য সেটা খেতে হবে। এখন যেহেতু কিশোরীদের এই সময়ে অ্যানিমিয়াটা হচ্ছে, তো এই খাবার খেয়ে এটা পূরণ হয় না। সেজন্য WHO রিকমেন্ডেশন কিন্তু সে বলছে যে প্রতিদিন একটা করে ওই যে আয়রন ফলিক অ্যাসিড একটু বাদামি রঙের একটা ঔষধ এটা খেতে হবে। খুবই সহজ এবং খুবই সহজলভ্য, মানে এটার দাম অত্যন্ত কম। এবং সে বলছে যে মানে সরকারি কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলে পরে এটা আপনি পাওয়া যেতে পারে, বললে পরে দিবে। তো আমাদেরকে এখন থেকে ওইটাও মাথার মধ্যে ঢুকাতে হবে। শুধু লাল শাক কচু শাক খেয়ে আমরা যতটুকু না পূরণ করতে পারি, কেননা ওই যে খাবারের জিনিসগুলা আমাদের তো একটা সমস্যা হয়। খাবারের জিনিসগুলা প্রস্তুত করতে গিয়ে খাবারের মানে খাওয়ার জন্য তো প্রস্তুত করতে হয়, ওই প্রস্তুত প্রণালীতে কিন্তু অনেক কিছুই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা সেই খাবার খালি খেয়েই গেলাম এবং সব জিনিস নষ্ট হয়ে গেল। তো খাবার খেলাম, নষ্ট খাবার খেয়ে তো লাভ নাই। তো সেই জন্য WHO ওই রিকমেন্ডেশনটা মাথায় রাখতে হবে। তুমি যে প্রশ্নটা করলা যে স্কুলের ক্যাম্পেইন বা মানে আশেপাশে সব মানে যেখানে মেয়েরা বাস করে সেসব জায়গাতে গিয়ে ক্যাম্পেইন করলে কতটুকু উপকার হবে, অবশ্যই উপকার হবে। ক্যাম্পেইন করা মানেই হলো যে মানুষকে জানানো, এবং সেই মানুষকে জানানোটা হলো যে সব ধরনের মানুষকে, এবং সেই মানুষগুলোর মধ্যেই এই কিশোরীদের বাবা মারাও আছে, এবং কিশোরীদের বড় ভাই বোনরা আছে, আত্মীয় স্বজনরা আছে। তো যে খাবারগুলা খাচ্ছে কিশোরীরা, সেই খাবারটা কিন্তু প্রস্তুত করার জন্য ওই লোকগুলাই কিন্তু মানে নিয়োজিত। মা নিয়োজিত, বড় বোন নিয়োজিত, হয়তো বা এক পাশে হয়তো চাচি আছে, চাচি নিয়োজিত। সেই জন্য ক্যাম্পেইন খুবই কার্যকর। তবে ক্যাম্পেইনটা খুব ভালোভাবে ডিজাইন না করলে কিন্তু এতে খালি আমরা লিফলেট বিতরণ করে গেলাম, তাহলে তো লিফলেটের মধ্যে অনেকে পড়তেও পারলো না। আমাদের দেশে তো সবাই যদি মানে শিক্ষিতের হার যদি ওই পর্যায়ে যেত যে শুধু একটা লিফলেট দিলেই হয়তো কাজ হয়ে যাবে। একটা একটা পাড়াতে গেলাম, সেখানে গিয়ে পাড়াতে গিয়ে খালি লিফলেট বিতরণ করলাম, এটা তো ক্যাম্পেইন হইল। কিন্তু এই ক্যাম্পেইনে খুব বেশি লাভ হবে না আমাদের সমাজে, কেননা প্রায় অর্ধেকের বেশি মানুষ পড়তে পারবে না, এবং যে মানুষরা পড়তে পারে তাদের আবার সময় হবে না এই পুরো লিফলেটটা পড়া। সেই জন্য ক্যাম্পেইন হইতে হবে, মানে কথা বলা, মানুষকে শোনানো, লিফলেট দেওয়া,
ব্যানার টানানো, মানে এই বিষয়টার উপরে একটা সামাজিকভাবে মানে সমাজকে সচেতন করে তোলার ব্যবস্থা করতে হবে, এবং সেরকম হইলে ক্যাম্পেইন অবশ্যই অবশ্যই খুবই কার্যকর। ওভার টু সঙ্গীতা। ধন্যবাদ স্যার। এরপরে আমি ডক্টর বুলবুল স্যারের কাছে যদি যাই, যে আমার একটি প্রশ্ন আছে, যে এই যে কিশোরীদের রক্ত স্বল্পতা প্রতিরোধ, এটি কিন্তু রক্ত স্বল্পতা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম কিশোরীর মধ্যে বা একজন নারীর মধ্যে দেখা যায়, বা অনেক সময় দেখা যায় যে বাল্য বিয়ের কারণে তারা হচ্ছে দ্রুত হচ্ছে কনসিভ করে ফেলে, তো এরপরে দেখা যায় যে তারা আসলে সঠিক পুষ্টিটা পায় না। তো এই বিষয়ে আমি জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের বা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনেক ধরনের কাজ আছে। আপনার কাছে আমার প্রশ্নটি হলো যে এই যে কিশোর কিশোরীদের মধ্যে যে রক্ত স্বল্পতা আছে, এটা প্রতিরোধে বা এই বিষয়ে সচেতন করতে স্বাস্থ্য অধিদপ্তরের কি কি ধরনের কার্যক্রম রয়েছে? ধন্যবাদ। আমি প্রথমে স্যারকে ধন্যবাদ জানাই, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে রন্ধন প্রণালী কিংবা আমরা যখন প্রসেস করি, ফুড প্রসেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা সবাই জানিও, বাট আলটিমেটলি সবার বাসায় খোঁজ নিয়ে দেখেন এই প্র্যাকটিসটা হয় না। যেমন সাপোজ আমি কচু শাক যখন রান্না করব, দেখা যায় যে ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন কচু শাক কুচি কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে এরপর রান্নায় বসায়। সো আলটিমেটলি একটা বড় পোর্শন অফ মাইক্রোনিউট্রিয়েন্টস কচু শাক থেকে আউট হয়ে যায়। সেকেন্ড কথা হচ্ছে, আমরা যখন খাই, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে আমরা যখন এই কচু শাকটা খেলাম তখন তো আমার বডিতে আয়রন অ্যাবজর্ব হবে, তাই না? আমার পেটে গেল। সো এই পেটে যাওয়ার পরে আমি যদি ভিটামিন সি না খাই তাহলে কিন্তু আমার আর অ্যাবজর্ব হবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন এটা ন্যাচারাল প্রসেস দেখেন, যে আমরা কিন্তু কচু শাক খাওয়ার সময় একটু হলেও কোনো টক জাতীয় খাবার নেই যেন গলা না চুলকায়। বাট এর চাইতে বড় কারণ হচ্ছে এই ভিটামিন সি, যে কোনো ফর্মেই আমরা ভিটামিন সি যদি খাই তখনই আয়রনটা অ্যাবজর্ব হবে, আদারওয়াইজ আয়রন অ্যাবজর্ব হবে না। সো এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সবাইকে এই মেসেজগুলি জানাতে হবে। আর আমাদের মূলত জাতীয় পুষ্টি সেবা থেকে আমরা যখন কাজ করি তখন আমাদের মূল টার্গেটটা থাকে আসলে আমরা কিভাবে বাচ্চাদেরকে, আমরা কিভাবে সঠিক বাচ্চাদেরকে পাবো মায়েদের কাছ থেকে। হ্যাঁ, তো মূলত স্টান্টিং, ওয়েস্টিং এই জায়গাগুলি আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি। তো স্টান্টিং প্রিভেনশনে আমরা দেখলাম যে একটা বড় এরিয়া হচ্ছে আপনার অ্যাডলোসেন্স, কারণ আমার অ্যাডলোসেন্সটাই পরবর্তীতে মা হয়। সো আমরা কিন্তু আমাদের অনেকগুলি টার্গেট নেওয়া হয়েছে অ্যাডলোসেন্টদেরকে কেন্দ্র করে, বিশেষ করে আমাদের এই যেটা বললাম আমরা, যে স্কুল বেসড অ্যাক্টিভিটিস এবং স্কুলের বাইরে যারা আছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। স্কুলের মধ্যে বিভিন্ন ফরম্যাটে আমাদের প্রোগ্রামগুলি চলছে, মূলত হচ্ছে বিভিন্ন নিউট্রিশন ক্লাব করা হয়েছে স্কুলে। এর মধ্যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ভালো খাবো ভালো থাকবো, এটা আমরা গেইনের সহায়তা করেছিলাম। আমরা এনআইএর সহায়তা করেছিলাম পুষ্টি বন্ধু ইনিশিয়েটিভস, স্টিল গোয়িং অন, এখনো আছে। ইউনিসেফের সহায়তায় আমাদের আছে হচ্ছে ভলেন্টিয়ার, ইউনিসেফ ভলেন্টিয়ার। এছাড়াও আমাদের আরো কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন এটা বললাম যে ওয়াইফা নামটাই, প্রোগ্রামের নামটাই হচ্ছে ওয়াইফা, উইকলি আয়রন ফলিক অ্যাসিড। সো একটা আয়রন ফলিক অ্যাসিড। এছাড়াও যেন যারা অ্যাডোলেসেন্ট গার্লস আছে, স্টুডেন্টসরা আছে, তাদেরকে যেন ভালো মতো মোটিভেট করতে পারে, আমরা কিন্তু টিচারদেরকে বিভিন্ন ট্রেনিং করাই। আমরা জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে আমরা ইন কোলাবোরেশনে কাজ করি হচ্ছে আপনার, এটাকে বলে মাউসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তাদের সাথে কোলাবোরেশন করে তাদেরকে আমরা লিস্ট দিয়ে দেই, কিংবা তাদের কাছ থেকে আমরা লিস্ট নেই টিচারদের, আমরা টিচারদেরকেও ক্যাপাসিটি বিল্ড আপ করি। এছাড়া আরো কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন স্কুল প্রেমিসিসে আপনার ছোট ছোট করে গার্ডেনিং করা, এবং সেই গার্ডেনিং করার উদ্দেশ্য হচ্ছে যে তাদের মধ্যে একটা, এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, পুরা পুষ্টি প্রক্রিয়াটাই একটা অভ্যাসের ব্যাপার। এখানে যেমন একদম মানে বাগান করা থেকে শুরু করে সেটা প্রসেস করা, সেটা খাওয়া এবং খাওয়ার পরে সেটা অ্যাবজর্ব করা,
এই টোটাল প্রসেসটাই হচ্ছে অভ্যাসের ব্যাপার। সো আমরা চেষ্টা করি অভ্যাস পরিবর্তনের জন্য। স্যার যেটা বললেন যে আমাদের অ্যাডলোসেন্টদের যদি আমরা অভ্যাস পরিবর্তন করতে পারি তাহলেই তারা কিন্তু একটা প্রপার মা হবে, আমাদের যে টার্গেটেড মা, এবং এই মা থেকে আমরা একজন আদর্শ বাচ্চা পাবো। সো আমাদের এই ধরনের কাজকর্মগুলি আছে। এছাড়াও আমরা চেষ্টা করছি যে কিভাবে মনিটরিং এর আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য একটা ভালো একটা এমআইএস সিস্টেম চালু করা হয়েছে যে কোন ক্লাসে কতজন বাচ্চা কতগুলি আয়রন ফলিক অ্যাসিড খাচ্ছে। যদিও আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কিছুটা ফান্ডিং গ্যাপ থাকে, সেই ফান্ডিং গ্যাপের কারণে কিন্তু আমরা 100% স্কুল কভার করতে পারি না, বাট আমাদের মেসেজগুলি, মূল মেসেজগুলি কিন্তু 100% স্কুলে দেয়া থাকে। আমাদের কারেন্ট কার্যক্রম হচ্ছে হয়তো কয়েক হাজার স্কুলে, বাট বাংলাদেশে এরকম হাজার হাজার স্কুল আছে, সেগুলিতে আমরা সবগুলিতে রিচ করতে পারি না। বাট আমার মনে হয় যে এই ধরনের যদি আমরা ক্যাম্পেইন কিংবা ইনিশিয়েটিভ নিতে পারি সেটা একটা খুব ভালো উদ্যোগ। এবং এর সাথে আমাদের ভবিষ্যতে হচ্ছে জুনিয়র পুষ্টিবিদ স্কুলে চালু করা হচ্ছে, যারা মেন্টর হিসেবে কাজ করবে একটা স্কুলে। তারা নিজেরাই নিজেদের হাইট মাপবে, নিজেরা নিজেদের ওয়েট মাপবে, এবং নিজেরা নিজেদের নিউট্রিশনাল স্ট্যাটাস নির্ধারণ করবে যে আমি কি খাটো, আমি কি চিকন, আমি কি বেশি চিকন, এরকম। হ্যাঁ, এই যে এই কার্যক্রমগুলি আমরা কয়েকটা স্কুলে স্টার্ট করেছি এবং খুব ভালো সাড়া আমরা পেয়েছি। এবং সত্যি কথা যেটা, যে স্কুলের স্টুডেন্টরা, স্পেশালি মেয়ে স্টুডেন্ট, ভেরি মাচ মানে খুবই স্মার্ট এবং খুবই কিন্তু অল্পতেই তারা ভালো মানে ইনটেক করতে পারে। সো এই জায়গাগুলিতে আমরা দেখেছি, কাজ করেছি, এবং আমাদের কিছু রিসার্চ অ্যাক্টিভিটিসও আছে। আমরা চেষ্টা করি যে অ্যাডোলেসেন্টরা কোন খাবারগুলি প্রেফার করে। বর্তমানে আরেকটা কথা বলেছি আমি যে ওভারওয়েট ওবেসিটি ইজ এ বিগ চ্যালেঞ্জ। সো আলটিমেটলি মানে অভ্যাস পরিবর্তন, কিছু সার্ভিস, কিছু ক্যাপাসিটি বিল্ডিং, এবং হচ্ছে কিছু সিস্টেম স্ট্রেংথেনিং, এই কাজগুলি আমরা ওভারঅল নিউট্রিশন সার্ভিস থেকে ডিজি হেলথ এবং ডিজি ফ্যামিলি প্ল্যানিং বোথ ইন কোঅর্ডিনেশনের মাধ্যমে উইথ দ্য সাপোর্ট অফ ডেভেলপমেন্ট পার্টনার আমরা করার চেষ্টা করি। ধন্যবাদ। স্যার, আমার আরেকটি ছোট্ট প্রশ্ন ছিল, এই যে আমরা বলছি যে এই কার্যক্রমগুলো, তো এই কার্যক্রমের সাথে, আপনাদের কার্যক্রমের সাথে আসলে তরুণরা কতটুকু কানেক্টেড আছেন? ধন্যবাদ, তাদের চমৎকার কথা বলেছেন। আমাদের মূলত আমরা যখন এই ধরনের যখনই কার্যক্রম নেই, সেখানে কিন্তু আমরা অবশ্যই আমরা চেষ্টা করি হচ্ছে ইউথ এনগেজমেন্ট রাখতে। আমাদের বেশ কিছু ভলেন্টিয়ার আছে, ইভেন অত্যন্ত প্রত্যন্ত এলাকায়ও আছে, পটুয়াখালী, ইভেন রংপুর, দেন নীলফামারী, দিনাজপুর, এদিকে কক্সবাজার। সো অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা দেখা যায় টার্গেটেড আমাদের কিছু ইউথস আছে। সো আমরা চেষ্টা করি যে ইউথদেরকে এনগেজ করেই বিভিন্ন ইনিশিয়েটিভগুলি করার জন্য। এছাড়াও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা বেশ কিছুদিন যাবৎ ইউনিসেফের সহায়তায় যেসব কার্যক্রম করি, সেগুলির ইভেন ইভালুয়েশন, সেগুলি আমরা করার চেষ্টা করি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের দিয়ে। এতে করে এরা নিজেরাও শিখে, এবং যখন এরা ইভালুয়েট করতে যায় তখন কিন্তু তাদেরও মনে হয় যে am I doing this? সো এই কার্যক্রম থেকে চেষ্টা করে আমরা সবসময় মানে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করি যে ইউথদেরকে সবসময় ফ্রন্ট লাইনে রাখার জন্য। তো বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি যে ইউথদের মধ্যে কিন্তু মানে যে কোনো কিছু অ্যাবজর্ব করার ক্যাপাসিটি খুব তাড়াতাড়ি হয়, এবং তারা মেসেজগুলি দেখা যায় যে ডেলিভারেট করতে পারে খুব সহজেই। সেই কারণে আমরা চেষ্টা করি যে তাদেরকে সাথে নিয়ে কাজ করার। আর যেহেতু আমাদের টিচারগণ হচ্ছে মেন্টর হিসেবে কাজ করে, সো তাদের ক্যাপাসিটি ইন দ্য মিন টাইম আমরা কিন্তু বিভিন্ন ক্লাসের কারিকুলামে, এখন দেখবেন যে প্রচুর ফুড এবং নিউট্রিশন নিয়ে প্রত্যেকটা ক্লাসের কারিকুলামে একটা দুইটা চ্যাপ্টার আছে, ইভেন কোনো কোনো ক্লাসে মাল্টিপল সাবজেক্টের মধ্যেই এই বিষয়টা আসছে। সো আমার মনে হয় যে এই বিষয়টা ইম্পর্টেন্ট যেহেতু, সো আমরা চেষ্টা করি
ইউথ স্টুডেন্টস এবং অ্যাডোলেসেন্টস ক্লাব যেটা আছে কমিউনিটিতে তাদের নিয়ে কাজ করার জন্য। যে আমার মনে হয় হ্যাঁ সঙ্গীতা জি জি, ধন্যবাদ স্যারকে। যদি এরপরে আমি যাই যে ডক্টর ফয়সাল স্যারের কাছে, বেশ কয়েকটি ছোট ছোট প্রশ্ন এসেছে, যেমন এই যে আমরা বলছি যে এখানে একটি প্রশ্ন এসেছে যে ওভারওয়েট এবং পুষ্টির সাথে কি সম্পর্ক রয়েছে, এটা যদি আপনি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আর আরো একটি যদি আমিও মিউট করা ছিল, আনমিউট করে নিচ্ছি। হ্যাঁ, তুমি কি জানি বলতেছিলে, আর একটা প্রশ্ন। জি স্যার, আরেকটি প্রশ্ন আছে যে এটার সাথেই রিলেটেড, যে প্রথমত তারা জিজ্ঞেস করেছে যে অনেক সময় দেখা যায় যে কিশোরীদের বা হচ্ছে অনেক সময় আমাদের মধ্যেও দেখা যায় যে আমরা যখন সিঁড়িতে ওঠানামা করছি তখন দেখা যায় যে হাত পা ঝিমঝিম করছে, বা অনেক সময় দেখা যায় যে এই যে ঝিমঝিম করছে বা ঘুম ঘুম ভাব পাচ্ছে কিশোরীদের, বা অনেক সময় আমাদেরও পায়। তো তখন আসলে এই জিনিসটাকে কিভাবে মোকাবেলা করা যাবে? ভেরি গুড। মানে ডক্টর বুলবুল কিন্তু খুব ভালো বলছিল যে এই এনিমিয়া হলে পরে এক তো হলো যে চোখের মধ্যে দেখা যায় যে একদম ফ্যাকাশে হয়ে গেছে, জিহ্বাটা একদম খুবই সাদা হয়ে গেছে, হাতের তালুতেও দেখা যাবে যে খুবই ফ্যাকাশে অবস্থা, এবং তখনই মানে খুবই দুর্বল লাগবে, এবং কোনো কিছুর প্রতি অ্যাটেনশন হয়তো দেওয়া যাবে না, মনে হবে যে আমি ঠিক মতো মানে অ্যাটেনশন দিতে পারছি না, ওই যে হাত পা ঝিমঝিম করে ইত্যাদি, এবং ঘুম চলে আসে, ক্লাসের মধ্যে একটানা বসে বসে শুনতে শুনতে ঘুম চলে আসে। এইগুলোর পিছনে অবশ্যই হিমোগ্লোবিনের স্বল্পতা বা এনিমিয়ার একটা কারণ রয়েছে। এখন আমাদেরকে কিন্তু এনিমিয়া কারেকশনটা, পার্টিকুলারলি মেয়েদের মধ্যে এনিমিয়া কারেকশনটা, এইটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে আমি যদি আজকে হিমোগ্লোবিন লেভেলটাকে একদম নর্মাল লেভেলে নিয়ে যাই আমার আর কিছু করতে হবে না, তা না কিন্তু। কেননা মেয়েদের শরীর থেকে প্রতি মাসেই রক্ত কিছু ক্ষরণ হয়, তো সেই মাসিকের রক্তটা চলে গেলেই তখন আবার হিমোগ্লোবিনটা কমে। তো সেই জন্য এটাকে কন্টিনিউয়াসলি আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এবং আমাদের পরিবারের লোকজনদেরকে বুঝাতে হবে। আমরা কিন্তু শুধু নিজে বুঝলে হবে না, মানে এইখানে যে নসীন এবং স্বপ্না আসছে তারা খালি বুঝলেই হবে না, তাদের বাবা মা, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে এটা বুঝতে হবে, এবং বুঝে এটা কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। এইখানে যেটা নাকি তোমার প্রশ্ন ছিল যে এই পুষ্টি আর এখন যে মেদ বহুল মানে মোটা হয়ে যাচ্ছে, এটার মধ্যে সম্পর্ক কি? এটার মধ্যে বড় সম্পর্কটা হইল যে যারা নাকি মেদবহুল হয়ে যাচ্ছে তাদের দুটো কারণে তাদের মেদবহুল হচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে, তাদের তুলনায় যে বয়সে যেরকম থাকার কথা তার থেকে বেশি ওয়েট হয়ে যাচ্ছে। এইখানে হইল তারা বেশি করে ওই পুষ্টি জাতীয় খাবার না খেয়ে শরীরে যত বেশি মেদ হবে, চর্বি হবে, ওই জাতীয় খাবার খায়। তারা বেশি করে চকলেট, আইসক্রিম, মিষ্টি জাতীয় খাবার, অবশ্যই বেশি করে হয়তো ভাতও খায়, বেশি ভাত, এবং সে সবসময় ওই খাবার, এমন খাবার, মুখরোচক খাবারগুলা, আমাদের কিন্তু যত মানে খারাপ খাবার আছে সবগুলোই কিন্তু মুখরোচক। এই যে রাস্তার ধারে চটপটি, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি, এইগুলার মধ্যে কিন্তু পুষ্টির উপাদান একেবারে খুবই খুবই অল্প, কিন্তু এইগুলাই
ওই যাদের নাকি মোটা হয়ে যাওয়ার যে লক্ষণ দেখা দেয়, তারা কিন্তু এইগুলাতে খুবই আসক্ত থাকে, এবং ইভেন কি তারা তাদের নিজেদের খাবারের সময় খাবারগুলা না খেয়ে ওই বার্গার খাচ্ছে বা পুরি খাচ্ছে, মানে মানে এমন খাবার খাচ্ছে যেগুলাতে শরীরে চর্বি জমতেছে, কিন্তু সে দেখতে খুবই নাদুস নুদুস হয়ে যাচ্ছে, কিন্তু তার কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছুরই অভাব সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এই এই যে মানে বাড়তি মানে পুষ্টিক খাবার মানে না খেয়ে মানে বাজে খাবার খেয়ে শরীরের চর্বি জমানোটা, এইটা কিন্তু খুবই খুবই মারাত্মক ক্ষতিকারক। কেননা এইসব বাচ্চারাই পরবর্তীতে এদের হাই ব্লাড প্রেশার হয়, এদের ডায়াবেটিস হচ্ছে। এখন তো ডায়াবেটিস তো প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন থেকে আমাদের পরবর্তীতে হৃৎপিণ্ডের রোগ হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, এবং হার্ট ফেল করতেছে। মানে আমাদের এই এই ধরনের অবস্থা থেকেই কিন্তু হার্টের যে ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ করে খুব অল্প বয়সে হঠাৎ করে মরে যাচ্ছে। এই সব কিছুই মানে যারা ছোট বয়সে মুটিয়ে যায়, মোটা হয়ে যায়, চর্বি জমে, তাদের এই কোলেস্ট্রল লেভেল হাই থাকে, তাদেরই ব্লাড প্রেশার হাই থাকে, পরবর্তীতে তাদেরই অনেক ধরনের সমস্যা হয়। তো সেই জন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে ওই যে বাজে খাবারগুলো যেগুলো নাকি মুখরোচক সেগুলো যেন না খাই আমরা। ওই যে কচু শাক, ডক্টর বুলবুল বলছিল যে গলা চুলকায়, কচু শাক খেলে পরে প্রায় মানুষেরই বলতে শোনা যায় যে গলা চুলকাচ্ছে। সেইখানে একটু টক খেলে লেবু দিয়ে দিলে, ভালো করে একটু লেবু চিপে নিলে এটা হয় না। আবার ওই লেবু চিপে দিলে বা টকটা খেলে পরে এটার মানে মধ্যে যে আয়রন আছে এটা আবার মানে শরীরে অ্যাবজর্ব হবে, তা নাহলে শরীরে আবার অ্যাবজর্ব হবে না। তো মানে আমাদেরকে ওই সব জিনিসগুলা মাথায় রাখতে হবে এবং সবাইকে বলতে হবে। আজকে স্বপ্না এবং নসীন যেভাবে শুনছে, তাদের কিন্তু এইখানে শোর পরে তারা তাদের নিজেদের এলাকায়, একজন তো হলো মিরপুরের স্বপ্না, আরেকজন হলো যাত্রাবাড়ি, মানে তোমাদের পরিবার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং তোমাদের আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন, তোমাদের দায়িত্ব হবে যে ওনাদের সঙ্গে কথা বলা, ওনাদেরকে বোঝানো। এবং তোমার বয়সী দেখবা যে তোমার পাড়াতে তুমি যেখানে থাকো অনেক আছে, তোমার বান্ধবী, তোমার অনেক আছে। সো দেয়ারফোর এইখান থেকে যা শুনে গেলা, যা শিখে গেলা, এটা কিন্তু একটা প্রাথমিক দায়িত্ব হবে তুমি আরেকজনকে বলবা এবং আরো 10 জনকে বুঝাবা। তাহলেই কিন্তু এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা, আমাদের এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা তখনই হবে যে আমরা আজকে এইখান থেকে আরো 10 জনকে বুঝাইতে যদি পারি, 10 জনকে বলতে পারি। অবশ্যই যেহেতু এটা লাইভ হচ্ছে, লাইভে আমাদের অনেকেই দেখতেছে, ওই যারা দেখছে তারা শুনতেও আছে আমরা যা বলছি, আমি ডক্টর বুলবুল যা বলছে, মানে এই কথাগুলা কিন্তু মানে আমাদের বারবার বলতে হবে, কারণ এই যে অভ্যাসের ব্যাপার, মানে আমাদের অভ্যাস হলো ওই বার্গার খাওয়া এখনকার মানে ইয়েতে, আমাদের অভ্যাস হইলো ওই রাস্তার ধারে চটপটি খাওয়া এবং চটপটি খেয়েই পেটটা ভরে ফেলা। তো যেটা নাকি ক্ষতি হইলো, যেটা নাকি শরীরের ক্ষতি করলো। আমরা বাসায় গিয়ে একটু শাক দিয়ে ভাত খেতাম, ওইটা না খেয়ে আমরা এই চটপটি খেয়ে পেটটা ভরে ফেললাম। তো আজকে আমাদের এই আলোচনার মধ্যে এই যে ছোট ছোট কথাগুলা, এইগুলা মানে স্বপ্না এবং নসীন তোমাদেরকে এটা বুঝতে হবে, তোমাদেরকে এইগুলা ধারণ করতে হবে, করে আরো অন্যজনদেরকে বলতে হবে।
সঙ্গীতা, আমি এখানে থামি, তখন তুমি যদি আরো প্রশ্ন থাকে তুমি বলতে পারো। ধন্যবাদ স্যারকে। এরপর আমি একটু ডক্টর বুলবুল স্যারের কাছে যেতে চাই। আমার প্রশ্নটি হলো, এই যে আমরা জাতীয় পুষ্টি পরিকল্পনা 2016 থেকে 25-এর অধীনে কিশোর কিশোরীদের পুষ্টির উন্নয়নে সুনির্দিষ্ট কি ধরনের বিষয়বস্তু গুরুত্ব পেয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যদিও এগুলি অনেক পলিসি লেভেল প্রশ্ন, ভাল লাগে মানে আপনাদের এত অল্প বয়সে মুখ থেকে শুনে চমৎকার প্রশ্ন। আসলে মূলত জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে মূলত আমরা টার্গেট করি হচ্ছে প্রত্যেকটা এজ গ্রুপকে, যার কারণে এটাকে বলা হয় যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ। তো প্রত্যেকটা এজ গ্রুপকে কেন্দ্র করে আমরা যখন কর্ম পরিকল্পনা করি, সাধারণত আমরা চেষ্টা করি কোন কোন প্রোগ্রামগুলি সহজে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং সেই প্রোগ্রামগুলির আউটকাম বেশি, এই ধরনের প্রোগ্রামগুলিকে আমরা সাধারণত টার্গেট করে থাকি। সে কারণে আমরা অলরেডি আমি বলেছি মানে এবং সেই কাজগুলি আলটিমেটলি পরবর্তীতে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়। সো অলরেডি আমি বলেছি যে আমরা কোন কোন কাজ করছি। সো আলটিমেটলি আমরা এখন যে কাজগুলি করছি দ্যাট ইজ গাইডেন্স বাই কর্ম পরিকল্পনা, সেখান থেকে অলমোস্ট নেয়া। তো আমি যদি বলি যে এই যে স্কুল বেসড কিছু প্রোগ্রাম এবং কমিউনিটি বেসড কিছু প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি আমি অলরেডি বলেছি, সেগুলি মূলত ইনফ্যান্ট টু যেটা পুষ্টি কর্ম পরিকল্পনা, সেখান থেকেই এই গাইডেন্সগুলি নিয়েই করা হয়েছে। সেগুলি আর আমি মানে রিপিট না করি। ধন্যবাদ স্যারকে। আর এর পরের প্রশ্নটি আমার ডক্টর ফয়সাল স্যারের কাছে, যে নিউট্রিশন ফর গ্রোথ 2017 মিলান সামিটে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে গর্ভবতী নারীদের মধ্যে অ্যানিমিয়ার হার 2025 সালের মধ্যে 25%-এ কমিয়ে আনার কথা বলা হয়েছিল। আপনি কি মনে করেন যে এই উদ্যোগটি কিশোরীদের ক্ষেত্রে কোনোভাবে কাজে আসবে? সঙ্গীতা, অবশ্যই। এই যে মিলানের সেই যে আমরা যে স্বাক্ষর করছি আমাদের সরকারের তরফ থেকে, তখন স্বাক্ষর করা হয়েছে এবং এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের দেশের এই কিশোরকে মানে কিশোরীদের পার্টিকুলারলি আমরা এনিমিয়ার পার্সেন্টেজটা কমাতে 25% এবং তার নিচের দিকে নিয়ে যাব। মানে মেয়েগুলা আমাদের দেশের এই মেয়েগুলা, তার মধ্যে গর্ভবতী মহিলারা, এদের মধ্যে এনিমিয়াটা খুবই কম হবে। একেবারে কিন্তু আমরা বলি না এই যে শূন্যতে নামায় ফেলবো, এটা শূন্যতে নামানো খুব ডিফিকাল্ট হবে। এটা এই 20-25% এখানে থাকতে হবে। আমাদেরকে এখন দেখতে হবে যে ধরো এই যে গত বছরের একটা পরিসংখ্যান বলছে যে এখনো এনিমিয়া প্রায় 42%, যেটাকে সৈকত কিছুক্ষণ আগে বলে গেল। তার মানে হলো 25-এর মধ্যে আমাদেরকে 42 থেকে মানে আর 1.5 বছর সময় আছে, আমরা 25-এ হয়তো নামাতে পারবো না। কেন নামাতে পারবো না? কেননা আমরা সামাজিক ভাবে মানে একদম সারা দেশের লোকজনদেরকে এইসব এনিমিয়া কমানোর যে কর্মকাণ্ড আছে সেগুলোতে সম্পৃক্ত করতে পারি নাই। এইখানে আমরা ডক্টর বুলবুল যেরকম বলছিল যে আমরা হয়তো 1010 হয়তো স্কুলে হয়তো মানে কাজ করতেছে, আবার কিছু হয়তো বা ওই যে মাদার্স ক্লাব মানে প্রেগনেন্ট মাদারদের যে ক্লাব আছে কিছু হয়তো 400-500 বা মানে প্রত্যেক উপজেলাতে একটা করে। তো এখন আমাদের তো এটা সারা দেশে যদি হিসাব করা হয় তাহলে মানে স্কুল লক্ষাধিক স্কুল আছে। তো সেই সব জায়গাতে আমাদেরকে যেতে হবে এবং ওই স্কুলগুলোতে গেলে পরে ওই স্কুলের বাচ্চাদের বাবা মা, ওদের আত্মীয় স্বজন, ভাই বোন, ওদের কাছে পৌঁছাইতে হবে। এবং পৌঁছানোটা ওই যে আমরা এখন অবশ্য বেশি করে টেলিভিশন দেখে এবং ওই যে মোবাইল ফোনে সব দেখা যায়, তারপরেও এই এই বিষয়ে মানে ওই খেলাধুলা দেখে,
খেলে, মোবাইল ফোনে খেলাধুলা দেখে, হয়তো ইউটিউব দেখে, কিন্তু এই মানে পুষ্টির কথা বা ভালো জিনিসের কথা এইটা খুব খুব কচিত কদাচিৎ দেখে। তার মানে হলো যে আমাদেরকে যদি এই কোটি বাচ্চাদেরকে, লক্ষ কোটি বাচ্চাদেরকে কাছে পৌঁছাইতে হলে এবং তাদের পিতা মাতার কাছে পৌঁছাইতে হলে আমাদেরকে অনেক বেশি রকম সবাইকে সম্পৃক্ত করে কাজ করতে হবে। এবং সবাইকে সম্পৃক্ত করা মানে আমাদের সামাজিকভাবে এটা একটা সামাজিক আন্দোলনের মতো। ডক্টর বুলবুল জানে যে এই আন্দোলনটা মানে আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে, সেটার একটা অংশ হবে এইটা। যেমন নাকি গর্ভবতী মহিলাদের ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ থাকলে পরবর্তীতে একলামশিয়া হয়, প্রি একলামশিয়া হয়, এবং সেটার থেকে মানে গর্ভবতী মহিলা মরেই যায়। তো সো দেয়ারফোর দেখো মানে কত ধরনের সমস্যা আছে। তো যাই হোক, আমাদেরকে মানে সাধারণভাবে যে জিনিসগুলা খুব সহজে আমরা গ্রহণ করতে পারি, আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে পারি, তাহলে সেইগুলাই আমাদেরকে বড় জিনিসগুলা করতে সাহায্য করবে। আমরা যদি লাল শাক আর কচু শাক যদি সবাই যদি খেতে শুরু করি, সবাই সারা বাংলাদেশে, তখন একটা বিশাল পরিবর্তন আসবে। তো এইটা তো সবাই খাচ্ছে না, কচু শাক গলায় ধরে সেজন্য কচু শাক না খেলে ঠিক আছে, লাল শাক খান, সে লাল শাকও তো খায়, বা অন্য সবজি খান, গাজর খান, তারপর টমেটো খান, ওইটাও খায়। মানে আমরা কি খাই, ওই যে বার্গার খাই, এখন আমরা নুডলস খাই, আমরা চটপটি খাই, ওইগুলোতে খুব আসক্তি, মানে ওই অভ্যাসটা কিন্তু ওই দিকে চলে গেছে, অভ্যাসটা এই দিকে রইল না। তো আমাদের অভ্যাস পরিবর্তনের চেষ্টা, এই যে ডক্টর বুলবুল যে কার্যক্রমের সঙ্গে মানে আমাদের সারা দেশের এই পুষ্টি সেবার সঙ্গে জড়িত, মানে এটা বিশাল কাজ। শুনতে মনে হয় পুষ্টি নিয়ে আর কি কথা, পুষ্টি এতই কি সমস্যা? দেখো কত সমস্যা। ওই যে কিছুক্ষণ আগে সে বলতেছিল যে বাচ্চারা এখন মানে লম্বা হচ্ছে না, ছোট বাচ্চার জন্ম হয় এবং তারা ওই স্টান্টেড হয়ে থেকেই যায়, আর লম্বা হয় না। তো তাদের গ্রোথই তো বা হচ্ছে না। তো যদি স্টান্টেড বাচ্চা হয়, ছোট বাচ্চা হয়, তাহলে পরে এদের মেধা শক্তি তো বেশি হবে না, এরা মেধাবী হবে না। তো আমরা খালি মানুষ তৈরি করলাম, কিন্তু মেধা নাই, মেধা ছাড়া মানুষ তৈরি করে তো কোনো লাভ নেই। তো তো সেই জন্য আমাদেরকে সবকিছুই আজকে নসীন এবং স্বপ্না তোমাদের উপরে অনেক গুরু দায়িত্ব, যে এইখানে যা শুনে গেলা তোমরা গিয়ে এটা চর্চা করতে শুরু করবা, কথা বলতে শুরু করবা, চর্চা করতে শুরু করবা, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক উপকার হবে। সঙ্গীতা, তোমার কাছে ফেরত যাচ্ছি। ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্য এবং পরামর্শের জন্য। আমরা আমাদের আজকের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একদম 30 সেকেন্ডে আজকের যেই আলোচনার সারাংশ বা আমরা আসলে নিজেদের জায়গা থেকে কি করতে পারি, একটা কমিটমেন্ট নিয়ে আজকে আমরা ফিরতে চাই। তো শুরু করছি নওশিনকে দিয়ে, যে আপনি আসলে কি করতে চান, এরপর এক এক করে সবার কাছে যাব। ধন্যবাদ। নসীন, কথা বলো। আপু, আপনি কি আবার বলতে পারবেন? জি, আজকে আমাদের যে আলোচনাটা হলো একটি চমৎকার আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে বা আমাদের যে বিষয়গুলো এসেছে এর প্রেক্ষিতে আমরা একটা কমিটমেন্ট করে আজকে ফিরতে চাই। তো কি কমিটমেন্ট হবে যদি শ্রোতাদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন।
আমাদের পরিবার আমাদেরকে যেন প্রতিদিন পুষ্টিকর খাবার প্রদান করে। যেমন স্যাররা তো বলেই গেল যে একটা ফল, শাকসবজি, মাছ, মাংস। আর এছাড়া আমরা যারা কিশোর কিশোরী আছি তারা বেশিরভাগই হচ্ছে ভেজিটেবল ফল খাচ্ছি। আমাদেরকে যেন আমাদের বিদ্যালয়ের ক্যান্টিনগুলো থেকে ভালো মানের বা স্বাস্থ্যকর খাবার যেন আমাদেরকে তারা ব্যবস্থা করে ক্যান্টিনগুলো বা ক্যাফেটেরিয়াগুলোতে রাখার। এটি। ধন্যবাদ। এরপরে যাচ্ছি স্বপ্নার কাছে। ওকে আপু, আমিও যদি কমিটমেন্ট করতে চাই তাহলে আমি হচ্ছে আমার যে সহপাঠী আছে, তারপর আমার স্কুলের স্যার ম্যাডাম, তারপর আমার বাসার আত্মীয় স্বজন সবাইকে আমি হচ্ছে স্যার যেটা বললো চর্চা করব, সবাইকে আমি জানাবো, বলবো যাতে এটা যাতে চলমান থাকে, থেমে না যায়, আমরা যাতে সবাইকে সচেতন করতে পারি, আমরা যাতে এই অ্যানিমিয়ার যে ইয়েটা মানে প্রভাবটা আছে এটা যাতে আমরা কমিয়ে ফেলতে পারি। এরপর চলে যাচ্ছি ডক্টর বুলবুল স্যারের কাছে। ধন্যবাদ। আমি সুন্দর এই প্রোগ্রামের জন্য সেরাককে আবারও ধন্যবাদ জানাই। শেষে সবকিছুর শেষে বলতে চাই যে ইউথসরা হচ্ছে লাইক বারুদ, তো বাট তাদের মধ্যে এই আগুনটা জ্বালিয়ে দিতে হবে যাতে করে দে ক্যান ব্লুম দেমসেলভস, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে যে শুধু নিজে জানলে হবে না, এই নলেজগুলি আলটিমেটলি নিজে প্র্যাকটিস করতে হবে, নিজের ফ্যামিলিতে প্র্যাকটিস করতে হবে, নিজের ফ্রেন্ডসদেরকে জানাতে হবে। তাহলেই হচ্ছে আমরা একটা সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা পাবো। আর লাস্টলি আমরা যে কার্যক্রমগুলি করছি সেইখানে আরো মোর ইউথদের এনগেজমেন্ট ভবিষ্যতে করানোর জন্য আমরা সকলে একযোগে উদ্যোগী হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ডক্টর ফয়সাল স্যার। জি, আমার একটা কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টটা আমার কিন্তু চলমান। সেটা হলো যে আমি যাদের সঙ্গেই কাজ করি, এখন তোমাদের সঙ্গে তোমরা উঠতি বয়সের যুবক যুবতীরা, তারপরে আমি আমার কলিগরা, আমার বয়সী কলিগরা আছে, আমার কিছু টিচাররা আছেন, আমি সবখানেই এই মানে জনস্বাস্থ্যের কথা বলি এবং এটা বলতেই থাকবো। এটাই হলো আমার কমিটমেন্ট। এই পুষ্টি নিয়ে এনিমিয়া কিভাবে রোধ করা যায়, এখানে আজকে আমরা কিন্তু একটা জিনিস বলতে আমি আসলে ভুলে গেছি, যে খাবার খেলাম ঠিকই, মানে আমি শাকসবজি খেলাম, সবই খেলাম, আয়রন, ফলিক অ্যাসিড সপ্তাহে একটা করে খেলাম, কিন্তু পেটের মধ্যে কৃমি অনেক রয়ে গেল। আমার দেশে কিন্তু এখনো কৃমি মুক্ত আমরা হইনি। তো পেটের মধ্যে যদি কৃমি থাকে, তো কৃমি আমাদের সবই পুষ্টিকর খাবার সব খেয়ে ফেলতেছে। তো সেটাকেও আবার মানে কৃমি, যাতে কৃমিনাশক ওষুধ খেয়ে সেটা যেন দূর করতে পারি, সেটার চেষ্টা করতে হবে। তো আমাদেরকে জনস্বাস্থ্যের মানে মানুষের স্বাস্থ্য কিভাবে পরিবর্তন হবে, উন্নতি হবে, এইটাই হলো আমার সংকল্প। আমি এই পর্যন্ত মানুষের জন্য এটাই করে আসছি, এবং আজকের থেকে এইখানে এটা বলে যেতে চাই যে সিরাক বাংলাদেশ অনেক ভালো কাজ করতেছে, এবং এই কাজের মধ্যে আমি আরো সম্পৃক্ত হয়ে আরো মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারি সেটাই চেষ্টা করব। ধন্যবাদ সঙ্গীতা। ধন্যবাদ স্যারকে। তো আমরা আজকের আলোচ্য বিষয় নারিশিং অ্যাডোলেসেন্ট অ্যান্ড ট্যাকলিং অ্যানিমিয়া ইন বাংলাদেশ, সিরাক বাংলাদেশের এই ছোট্ট প্রয়াসে আজকের এই আলোচনায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ, এবং আমাদের সাথে যে দুইজন কিশোরী জয়েন করেছে এবং ওনারা যে এই যে আমাদের সমাজে বা কমিউনিটিতে যে সচেতনতা তৈরির কাজটা করছেন কিশোর কিশোরীদের জন্য, তো আশা করি আজকের প্রোগ্রামটি কিশোর কিশোরীদের জন্য ফলপ্রসূ হবে। সেই সাথে আমরা যারা এই কিশোর কিশোরীদের সাথে থেকে বা তাদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, যাতে তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি
সিরাক বাংলাদেশকে আমাকে বা আমাদেরকে এই আলোচনার সুযোগটি দিয়ে, এবং সেই সাথে এতক্ষণ এই যে 1 ঘন্টার একটি লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং যাদের অ্যাক্টিভ পার্টিসিপেন্টে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। দেখা হবে।